কি অবস্থা সবার? স্যার কালকে যেটা 2,500 করে কত? হ্যাঁ 2,500 কয় স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন আজকের লাইভ ক্লাসে। আমরা আজকে আমাদের বহুল প্রতীক্ষিত একটি ক্লাস আমরা আজকে হাজির হয়েছি। আমাদের বইতে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর আমরা সমাধান করব। আমাদের বইয়ের শুরুতেই দেখবেন আপনি বিসিএস এর প্রশ্ন আছে, প্রাইমারি প্রশ্ন আছে, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। যারা জয়েন করেছেন আজকের ক্লাসে খুবই ইফেক্টিভ, এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ, ব্যাখ্যা সহ আলোচনা হবে। যারা জয়েন করেছেন তারা দয়া করে একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টে একটু শেয়ার ডান লিখে দিবেন।
বুঝে গেছে? এবং আমি আজকে বেশি বেশি কমেন্ট পড়বো এবং আপনারা কমেন্ট করবেন, ব্যাখ্যা হবে তো ইনশাল্লাহ, কমেন্ট করবেন। তো সবাইকে আজকে সারোয়ার স্যারের ক্লাসের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। খাতা কলম নিয়ে বসে যান, দয়া করে আপনাদের রিকোয়েস্ট করতেছি, খাতা কলম নিয়ে বসে যান। আমাদের সাথে যুক্ত আছেন তানিয়া, ফ্রি মোশন, চাঁদনি, শিহাবুর রহমান, সানা, হুমায়রা, সালমা, সুমাইয়া ইসলাম, মল্লিকা, মরিয়ম, ময়মনসিংহের গরিপুর থেকে আছে, সোহেলি, নাবিলা, আইরিনা অ্যাঙ্গেল। ওকে, কারা কারা শেয়ার করেছেন আমাকে একটু বলবেন। ম্যারাথন ক্লাস হবে ইনশাল্লাহ এবং প্রশ্ন বিশ্লেষণ। আজকের ক্লাস থেকে আপনি অন্তত 5 থেকে 6 নম্বর কমন পাবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় ইনশা আল্লাহ। তার আগে আমাকে একটু বলেন তো আমাদের কথা ক্লিয়ার আছে কিনা এবং আমাদের এই যে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, কালার ঠিক আছে কিনা একটু আমাকে বলবেন। মার্কার কালারটা ঠিক আছে কিনা একটু বলবেন প্লিজ। আমরা দ্রুত 1K পার্টিসিপেশন চাই, আমরা 1K হইলেই চলে যাব ইনশাআল্লাহ। ওকে, ক্লিয়ার? খাতা কলম নিয়ে কে কে বসেছেন একটু আমাকে বলেন। খাতা কলম নিয়ে বসতে হবে আজকে অনেক ব্যাখ্যা হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম নিয়ে কে কে বসেছেন একটু বলবেন, আর কে কে শেয়ার করেছেন এটাও একটু বলবেন। ওকে, 1K হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু করব, 6 মিনিট হয়ে গেছে। দেখেন প্রথম প্রশ্নটা আমাদের বইতে, এই যে দেখেন যারা আমাদের বই সংগ্রহ করেছেন তারা দেখবেন আমাদের বইতে শুরুতে বিসিএস এর প্রশ্ন দেওয়া আছে। এই বিসিএস এর প্রশ্ন থেকে আমরা আলোচনা করতেছি আমাদের বইতে 8 নাম্বার পেজ থেকে, বুঝে গেছে? ওকে, দেখেন আমাদের প্রথম প্রশ্নটা আছে বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? এই যে 48তম বিশেষ বিসিএস এ আসছিল, এটা ডাক্তারদের জন্য যে বিশেষ বিসিএস হয়েছে সেটাতে আসছিল। বাংলাদেশের প্রাচীনতম জনপদের নাম হচ্ছে কোনটা বলেন? মহাস্থানগড়। প্রাচীনতম জনপদের নাম কি? মহাস্থানগড়। ওকে, 1.1K আলহামদুলিল্লাহ। সবাই দয়া করে খাতা কলম নিয়ে বসবেন। প্রাচীনতম জনপদের নাম হচ্ছে মহাস্থানগড়। কি বলেন? মহাস্থানগড়। আমরা জানি আমাদের কয়েকটা জনপদ আছে, আমি নিজেই পড়াইছি ওইটা পড়াইছি। দেখেন আমি বলেছিলাম, কি বলেছিলাম বলেন তো? পড়িয়েছিলাম পূব সহ গৌরের বর চন্দ্র। তার মানে কি জানেন? এই যে পুন্ড্র, পু মানে পুন্ড্র, লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ, পুন্ড্র, বতে বঙ্গ, শতে সমতট, হতে হরিকেল, হ্যাঁ হতে হরিকেল। ওকে, গতে গৌর মানে গৌরই, এটা মধ্যে আর কোনো ই নাই। বরেন্দ্র আর চন্দ্রদ্বীপ। এই যে এই জনপদগুলো আমরা পড়েছিলাম, পুন্ড্র, বঙ্গ, সমতট, হরিকেল, গৌর, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ। 1.2K আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কালার চেঞ্জ করেন। হ্যাঁ, এই কালার চেঞ্জ করার অপশন। ওকে, অপশনগুলো একটু কম দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এই যে পুন্ড্র, বঙ্গ, সমতট, হরিকেল, গৌর, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ, এই জনপদগুলো আমরা ইনশাল্লাহ আমরা আগেও জেনেছিলাম ফ্রি ক্লাসে, আজকে আবার একটু বলে দিলাম। ঠিক আছে? তাহলে এই যে সবচেয়ে প্রাচীন জনপদ, সবার আগে যেহেতু পুন্ড্র আছে, তাহলে উত্তর হবে কি? পুন্ড্র। আর এই পুন্ড্রর অবস্থানটা হচ্ছে মহাস্থানগড়, যেটা বগুড়াতে অবস্থিত। কোথায় অবস্থিত বলেন তো? বগুড়াতে অবস্থিত। তাহলে আমি যদি একটু এই কালারটা চেঞ্জ করব এখন আগামী দিন, এটা কোথায় অবস্থিত? বগুড়ায়। এই মহাস্থানগড়টা কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। আপনারা একটু মনে রাখবেন, মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। কালারটা আজকে একটু কষ্ট করে দেখে নেন প্লিজ, আমাদের বই তো আছেই। আগামী দিন থেকে আপনাদের দেখা যাবে এরকম কালার দেওয়া হবে ইনশাল্লাহ, বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এই এর মধ্যে কি শিখলাম বলেন তো?
আমরা শিখলাম কয়েকটা প্রাচীন জনপদ, সেটা হলো পুন্ড্র, বঙ্গ, সমতট, হরিকেল, গৌর, বরেন্দ্র, চন্দ্র। সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুন্ড্র, যার বর্তমান অবস্থানটা হচ্ছে মহাস্থানগড়, বগুড়া জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? বগুড়া জেলায় অবস্থিত। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আমি মুছাই দিছি। সেটা হলো এই যে মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? কোন জেলা আমাকে একটু বলেন। জেলা, জেলা কোন জেলা? মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? জেলায় অবস্থিত, একটু বলেন তো আমাকে। এটা সঠিক উত্তর মহাস্থানগড়, বাট কোন জেলায় অবস্থিত বলেন? কোন জেলায়? একটু আমাকে কমেন্ট করবেন, আমি দেখব কোন জেলায় অবস্থিত। কে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার মেনশন এখনো করে দেন প্লিজ, সবাইকে একটু দেখার সুযোগ দেন। বগুড়া, ইয়েস, সাদিয়া লিখেছে বগুড়া। তারপরে আরজুয়ারা, হ্যাঁ, ওমর ফারুক, শুক্রিয়া। ওকে, যারা আজকের ক্লাসটি ভালোভাবে করবেন তাদের অনেক প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই কমেন্ট করেছেন বগুড়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার উত্তর হয়েছে। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে আছে বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম কি? একটা জনপদ আছে, তার নাম হচ্ছে হরিকেল। এই হরিকেলটা আগে আমি ব্যাখ্যা করতেছি, উত্তরটা বলে দিই, তারপরে ব্যাখ্যা করব। হরিকেল জনপদটা কোথায়? এই যে চট্টগ্রাম এবং সিলেট, চট্টগ্রাম এবং সিলেট। কিভাবে মনে রাখবেন? এই যে হরিকেল ল আছে না, তার মানে সিলেট লিখতে কি আছে বলেন? ল। আর সিলেট আর চট্টগ্রাম একসাথে এক বিভাগেই ছিল এক সময়, তাহলে চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম। হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম। ক্লিয়ার? অনেকে কমেন্ট করেছেন, শ্যামলী আহমেদ। আচ্ছা, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যারা এবার পরীক্ষা দিবেন। শুরুতে আপনারা 11 গ্রেড পাচ্ছেন এবং নতুন একটা পে স্কেল পাচ্ছেন। আবার পরীক্ষাটাও এবার কিন্তু সর্বোচ্চ কঠিন হবে ইনশাআল্লাহ, প্রতিযোগিতাটা অনেক বেশি হবে। সুতরাং একটা ডাইজেস্ট বই পড়ে, সামান্য একটা বই পড়ে কিন্তু আপনার চাকরি হবে না। যারা একটু ভালো প্রস্তুতি নিতে চান তারা আমাদের পূর্ণাঙ্গ একটা সেট বই পড়তে পারেন। দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের জব ডাইজেস্ট, সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ এবং ম্যাথ আছে। এই বইগুলো যদি আপনারা সুন্দর করে পড়েন আপনাদের চাকরি হবে ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। আর আমাদের নিয়মিত ফ্রি ক্লাস হবে, এরকম প্রশ্ন ব্যাখ্যা সহ ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ। বুঝে গেছে? প্রশ্নের ব্যাখ্যা সহ ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, তো আপনারা ইনশাআল্লাহ এটা নিয়মিত পাবেন, নিয়মিত পাবেন। বুঝে গেছে? ওকে, তাহলে হরিকেল জনপদটার নাম কি বলেন? বর্তমান নাম হলো সিলেট এবং চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যদি একটু বলি, একটু বেসিক থেকে শুরু করি। সেটা হলো বাংলাদেশের মানচিত্রের উপরের দিকটাকে বলা হয় উত্তর, নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ, বাম পাশের দিকটাকে বলা হয় পশ্চিম, আর এই যে ডান পাশের দিকটাকে বলা হয় পূর্ব। এই যে কয়েকটা জনপদ পড়লাম, কোন জনপদ কোন দিকে অবস্থিত এটা একটু ভালো করে বুঝতে হবে। এই যে দেখেন, দুইটা জনপদ পূর্ব দিকে অবস্থিত। এই যে পূর্ব দিকে দুইটা জনপদ, একটা হচ্ছে সমতট, আরেকটা হচ্ছে হরিকেল। দক্ষিণ দিকে একটা জনপদ, সেটা হলো চন্দ্রদ্বীপ। একটু দিকগত অবস্থান আপনাদের পড়াই দিলাম। পশ্চিম দিকে দুইটা জনপদ, একটা হচ্ছে বরেন্দ্র এবং আরেকটা হচ্ছে গৌর। উত্তর দিকে একটা জনপদ, সেটা আমরা জানি পুন্ড্র। আর মাঝখানে মধ্যখানে একটা জনপদ আছে, তার নাম হচ্ছে বঙ্গ। এই ছকটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এই ছবিটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, ছবিটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। জনপদ থেকে যেখান ধরে যে ধরনের প্রশ্নই হোক না কেন, এটা আসলে আপনি পারবেন ইনশাল্লাহ।
বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আপনি পারবেন। 1.5 কে আলহামদুলিল্লাহ। আপনার অপশন একটু কম দেখা যাচ্ছে, সরি, আজকের মতো ক্ষমা করবেন প্লিজ। আগামী দিন থেকে ইনশাআল্লাহ সুন্দর হবে, এই কালারটা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আর আমি তো মুখে বলতেছি ইনশাআল্লাহ, এটা তো বোঝার কথা আপনার। 1.5 কে আলহামদুলিল্লাহ। আরেকটু শেয়ার করে দেন প্লিজ, আরেকটু শেয়ার করে দেন। 1.4 কে আর 5 কে এটা ওঠানামা করতেছে, একটু যেন 2 কে হয়ে যায় আলহামদুলিল্লাহ। বুঝা গেছে? আপনাদের জন্য দোয়া থাকবে অন্তর থেকে, যেন আপনাদের সবার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হয়। বুঝা গেছে? তাহলে এই সবটাকে স্ক্রিনশট দিয়েছেন? স্ক্রিনশট দিয়েছেন? কে কে দিয়েছেন একটু বলেন তো, নামগুলো একটু পড়তে চাই। 5টা নাম পরে পরের প্রশ্ন চলে যাব। স্যার বাংলা ক্লাস হবে না? হবে ইনশাআল্লাহ, হবে, সব ক্লাসে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ওকে, ক্লিয়ার? স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার। আজিজ দিয়েছেন, খাদিজা, শিহাবুর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপরে 3, চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলায় আগমন করেন? কোন যুগে? গুপ্ত যুগে বাংলায় আগমন করেন। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলায় আগমন করেন? গুপ্ত যুগে বাংলায় আগমন করেন। উত্তরটা কি হবে? ওকে, কার জানা আছে একটু কমেন্ট করার চেষ্টা করেন তো দেখি। ওকে, তাহলে আমরা একটু দেখি চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলায় আগমন করেন। এখানে উত্তরটা কি হবে একটু বলেন। সেটা হলো, দেখেন আমাদের এই যে পর্যটকদের মনে রাখার কৌশল আমি পড়িয়েছি, দেখেন কিভাবে আমি মনে রাখবো। দেখেন, এই ভারতবর্ষে যে যে পর্যটক এসেছে তাদের মনে রাখার একটা ম্যাজিক্যাল টেকনিক আপনাকে দিয়ে দেয়। এটা তো খ হবে অ্যান্সার, আপনারা অনেকে কমেন্ট করেছেন, বাট অন্যান্য পর্যটক কিভাবে মনে রাখবেন দেখেন আমি বলে দিই। সেটা হলো, আমি একটা টেকনিক লিখবো, মেগা ফাহিব। মেগা ফাহিব, আমার টেকনিকটা হচ্ছে মেগা ফাহিব। আমরা ফাহিম নামে একটা নাম রাখি না ছেলেদের, আমরা বললাম ফাহিব, মেগা ফাহিব। তাহলে নামটা কি দেখেন, মেগা মানে মেগাস্থিনিস, মেগা মানে মেগাস্থিনিস, ফাহিয়েন, ফাহিয়েন, হি মানে হিয়েন সাং, হিয়েন সাং, আর বি মানে ইবনে বতুতা, বতুতা, ইবনে বতুতা, ইবনে বতুতা। আচ্ছা, কে কোন দেশের নাগরিক? দেশ, কে কোন দেশের নাগরিক? এই মেগাস্থিনিস হচ্ছে গ্রিসের নাগরিক, মেগাস্থিনিস হচ্ছে গ্রিসের নাগরিক। ফাহিয়েন হচ্ছে চীনের নাগরিক, আর হিয়েনসাং এই বেচারাও চীনের নাগরিক। ইবনে বতুতা এর হচ্ছে মরক্কোর নাগরিক। দেখেন, ওকে, তাহলে চীন থেকে আসা প্রথম পর্যটকের নাম হচ্ছে ফাহিয়েন। আর এই ভদ্রলোক গুপ্ত যুগে বাংলায় এসেছিলেন। গুপ্ত যুগে, কোন যুগে? গুপ্ত যুগে বাংলায় এসেছিলেন। গুপ্ত যুগে বাংলায় এসেছিলেন 5ম শতকে। কত শতকে? 5ম শতকে এসেছিলেন। 5ম শতকে গুপ্ত যুগে বাংলায় এসেছিলেন ফাহিয়েন। উত্তর হচ্ছে ফাহিয়েন, উত্তর হচ্ছে ফাহিয়েন, ফাহিয়েন। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা টেকনিকটা একটু বলেন। স্যার পরীক্ষা হবে, হবে না? হবে ইনশাল্লাহ। তাহলে আপনারা সবাই একটু কমেন্টে টেকনিকটা লিখেন, পর্যটকদের মনে রাখার টেকনিক মেগা ফাহিব, এটা একটু কমেন্টে লিখেন, আমি সবার কমেন্ট পড়বো। মেগা ফাহিব, মেগা ফাহিব, মেগাস্থিনিস, ফাহিয়েন, হিয়েনসাং, ইবনে বতুতা। বুঝা গেছে? গ্রিস, চীন, মরক্কো। এই ভদ্রলোক ফাহিয়েন গুপ্ত যুগে বাংলাদেশে এসেছিলেন 5ম শতকে। কোন শতকে? 5ম শতকে। কথা কি বুঝতে পেরেছেন? 1.5 কে 2 কে আশা করতেছি আপনাদের কাছে। 2 কে কালারটার জন্য দুঃখিত। আমি দেখতেছি যে অপশনগুলো আমি নিজেই ভালো করে পড়তে পারতেছি না, এরপরে কালার চেঞ্জ হবে। এটুকু তো ভালো বোঝা যাচ্ছে, তাই না? ওকে, ক্লিয়ার? মেগা ফাহিব, গুড গুড, ভেরি গুড। কমেন্ট করেছেন লোকমান, তাহেরা, শারমিন,
মারজান, তানজিনা রিপা, সুলতানা, আরাবি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জামান, সাবরিনা, থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা পরের প্রশ্নটা দেখব। 4 নম্বর প্রশ্ন, বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? এটা অবশ্যই আপনারা পারবেন, একটু আগেও আমি আলোচনা করেছি। এটা ব্যাখ্যা আমি আর করব না, এটা ব্যাখ্যা আমি করবো না, উত্তরটা বলেন আমাকে। 4 নম্বরের উত্তর কি হবে? 4 নম্বরের উত্তর কি হবে? বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? 44তম বিসিএস, 36তম বিসিএস এ আসছিল, প্রাইমারি 14 সালেও আসছিল, খুবই ইম্পর্টেন্ট। আবারও যে প্রাইমারিতে আসবে এটা আপনি ধরে রাখেন। এটা 48 বিসিএস এসেছিল, 48 বিশেষ বিসিএস এসেছিল, বুঝে গেছে? একটু আমাকে বলেন তো, বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটা একটু বলেন। আমি আগে ব্যাখ্যা করেছি। পুন্ড, ইয়েস, অনেকে অ্যান্সার করা শুরু করেছেন। রিয়া, রুবাইয়া ইসলাম, আয়েশা আক্তার, রোজ, মারুফা, রামিশা, লতা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন এবার। বলেন তো, এই পুন্ড, এটার সঠিক উত্তর পুন্ড, রাইট। পুন্ড কোন দিকে অবস্থিত? কোন দিকে অবস্থিত? পুন্ডটা কোন দিকে অবস্থিত? আমি একটু আগে ব্যাখ্যা করলাম, দেখি কার মনোযোগ কত দূর ছিল। পুন্ড কোন দিকে অবস্থিত? অপশন দিলাম আপনাকে, ক, খ, ক মানে উত্তর, খ মানে দক্ষিণ, গ মানে পূর্ব, পূর্ব, ঘ মানে পশ্চিম। বলেন তো পুন্ড কোন দিকে অবস্থিত? পুন্ড জনপদটা কোন দিকে অবস্থিত আমাকে একটু বলেন। এই অপশন বলবেন না, কোন দিকে অবস্থিত এটা বলেন। অপশন কেটে দিলাম। কোন দিকে অবস্থিত? কোন দিকে? পুন্ড জনপদটা কোন দিকে অবস্থিত এটা বলেন আমাকে এবার। পুন্ড জনপদটা কোন দিকে অবস্থিত? কোন দিকে অবস্থিত একটু বলবেন, অনেক কটা কমেন্ট আমি পড়বো। ওকে, কোন দিকে অবস্থিত? কি কমেন্ট করেছেন কে? রাফি, উত্তর, রাইট। দেলোয়ার, উত্তর। তারপর হাসি, ষষ্ঠী, তাই না? নিয়াজ আহমেদ, থ্যাংক ইউ। অর্জুনা খাতুন, সাবরিনা, সাবিনা, তারপর আয়েশা জামান, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনারা এই উত্তরটা পেরেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা পরবর্তী উত্তরে প্রশ্নে চলে যাই। 5 নম্বরে আছে, বর্তমান বৃহত্তর ঢাকা জেলা কোন জনপদের অংশ ছিল? ঢাকা জেলা কোন জনপদের অংশ ছিল? ঢাকা জেলা, তাই না? আচ্ছা, আমরা আবার একটু দেখি তো, আমরা একটু আবার দেখি যে আমাদের কয়েকটা ছিল, পুন্ড, বঙ্গ, সমতট, হরিকেল, তাই না? হরিকেল, এই হরিকেলটা আমরা পারি। সিলেট, চট্টগ্রাম, এটা আমরা পারি, তাই না? পুন্ডটাও আমরা পড়েছি, তাই না? ওকে, তাহলে সমতট আর বঙ্গটা একটু দেখি। তাহলে বঙ্গটার অবস্থান কয়েকটা জেলা দেখেন, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এবং এক সময় বরিশালও ছিল এই পুন্ড জনপদের অংশ। পরবর্তীতে সে চন্দ্রদ্বীপে চলে গেছে। যখন চন্দ্রদ্বীপ নতুন একটা
জনপদ হইল তখন সে চন্দ্রদ্বীপে চলে গেছে। আর সমতট হচ্ছে কুমিল্লা নোয়াখালী। সমতট মানে কি? কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা নোয়াখালী। তাহলে আমাকে বলেন তো আপনারা অনেকে, আমি জানি সঠিক উত্তর দেওয়া শেষ আপনাদের, আমি জানি অনেকের অনেক ভালো প্রস্তুতি আছে। তাহলে ঢাকা, এই যে ঢাকা জেলাটা কোন জনপদের অংশ? উত্তর কয় নাম্বারটা উত্তর হবে? কয় নাম্বারটা উত্তর হবে? গ। অনেকে অ্যান্সার করে ফেলছেন। বঙ্গ। কি হবে উত্তর? উত্তর হবে বঙ্গ। উত্তর হবে বঙ্গ। এই যে এটা হবে উত্তর, বঙ্গ। বুঝে গেছে? ওকে, উত্তর হবে বঙ্গ। উত্তর হবে বঙ্গ। ঢাকা জেলাটা প্রাচীনকালে বঙ্গ জনপদের অংশ ছিল। বঙ্গ জনপদের অংশ ছিল। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে অনেকে অ্যান্সার করেছেন রাবেয়া, মিতু, ইমরানা, রাজ, আফিয়াত, সুহেলি, আলিয়া, তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন তো এবার বলেন, এই যে বঙ্গ জনপদটা এই যে এটার যে অবস্থান, এটা বাংলাদেশের কোন দিকে অবস্থিত? বলেন তো কোন দিকে? উত্তর হচ্ছে উত্তর, তিনটা অপশন দিলাম, দক্ষিণ আর মধ্যভাগে। কোন ভাগে অবস্থিত বলেন তো কোন ভাগে? একটু আগে আমি বলছি কোন ভাগে অবস্থিত, একটু বলেন কোন দিকে অবস্থিত, একটু বলেন আমাকে। একটু বলেন তো কোন দিকে অবস্থিত? সব হবে ইনশাল্লাহ। ফ্রি ক্লাসের জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, মধ্যভাগে। এস, সোহাগ, নীল প্রজাপতি, রুজিনা, কল্পনা, ফারিয়া, ফাতেমা, ইমরান হোসেন নবীন, মধ্য, হাওলাদার। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে অনেক বেশি মনোযোগী, আপনারা পরীক্ষায় ভালো করবেন ইনশাল্লাহ, দোয়া রইল আপনাদের জন্য। এরপরে 6 নম্বর প্রশ্নটা আমরা দেখি যে প্রাচীন বাংলায় সমতট, একটু আগেই বললাম, বর্তমান কোন জেলা নিয়ে গঠিত? একটু আগেই বলছি, এটা একটু বলবেন আপনারা। সমতট কোন অঞ্চল নিয়ে গঠিত? 1 নম্বরে আছে কি বলেন? বগুড়া, দিনাজপুর। এটা কি হবে? বগুড়া, দিনাজপুর। এখানে পুন্ড্র হবে না। তারপরে বৃহত্তর সিলেট, চট্টগ্রাম। এটা তো হবেই না, এটা পুন্ড্র। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা পুন্ড্র। তারপরে বৃহত্তর কি? এটা সিলেট। এটা তো হবেই না, এটা হবে হরিকেল। ওকে, ঢাকা, ময়মনসিংহ, এটা তো বঙ্গ। তাহলে অপশনের মধ্যে আছে শুধু কুমিল্লা, নোয়াখালী। তিনটাই যদি ভুল হয়, এটাও যদি ভুল হয়, এটাও যদি ভুল হয়, তাহলে কারেক্ট অ্যান্সার এটা অটোমেটিক্যালি কুমিল্লা, নোয়াখালী। আবার একটু আগে আমরা বললাম সেটা কি? সেটা বলেছি সমতট মানে কুমিল্লা, নোয়াখালী, যেটা পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। বুঝে গেছে? হ্যাঁ, একটু ওয়াজ করতে মন চাচ্ছে এখন আপনাদের, এত কমন প্রশ্ন দেখে। 43তম বিসিএস পরীক্ষা আসছে। কততম? 43। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে সঠিক উত্তর কুমিল্লা, নোয়াখালী। ক্লিয়ার? অনেকে অ্যান্সার করেছেন। তোয়াব আলী, আফিয়াত। আমার কি মনে হচ্ছে জানেন, আমাদের লার্নিং স্কুল থেকে এবার সর্বোচ্চ চাকরি পাবে যারা আমাদের লার্নিং স্কুলে ক্লাস করতে। মন থেকে বলতেছি। কেন বলতেছি বলেন তো? কারণ আমি দেখতেছি যারা কমেন্ট করে একদম কারেক্ট অ্যান্সার কমেন্ট করে, আর কমেন্টের ভাব দেখে বোঝা যাচ্ছে এরা অনেক বেশি পড়াশোনা করে। বুঝে গেছে? এই জন্য আমার কেমন যেন মনে হচ্ছে এবার যে প্রাইমারি নিয়োগটা হবে, আমাদের লার্নিং স্কুল থেকে সর্বোচ্চ স্টুডেন্ট চাকরি পাবে, কারণ আমাদের স্টুডেন্টরা নিয়মিত পড়াশোনা করে। এটা আমি মন থেকে বলতেছি, কমেন্ট দেখেই বুঝতেছি আমি। বুঝে গেছে? ইনশাল্লাহ এটা আমার মনে হচ্ছে। অন্য জায়গায় এত সঠিক উত্তর আমি দেখিও না, এই জায়গাতে একটু সঠিক উত্তরটা আমি একটু বেশি দেখতেছি। বুঝে গেছে? ক্লিয়ার? আমাকে একটা জিনিস বলেন তো, এই যে সমতট জনপদটা
কোন দিকে অবস্থিত? সমতট কোন দিকে অবস্থিত? কোন দিকে? একটু বলেন, তাড়াতাড়ি কমেন্ট করেন। 6টা হয়েছে প্রশ্ন কেবল। পার্টিসিপেন্ট 1.5K, আর একটু বেশি দরকার ছিল, আশা করেছিলাম 2K ক্রস করা উচিত ছিল। একটু দয়া করে একটু, এই মুহূর্তে অর্ধেক সময় হয়েছে ক্লাসের, এখনো যারা একটু শেয়ার করেন নাই একটু টাইম লাইনে রেখে দেন, কাজে লাগবে, পরীক্ষার আগ মুহূর্তে কাজে লাগবে ইনশাল্লাহ। দেখেন পূর্ব পূর্ব রাইট, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। রুবনা, সুমি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খুরশেদ আলম, কণা, নীল প্রজাপতি, সুমি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? এটাও পারবেন, এটাও পারবেন। দেখি তো, ময়নামতি হবে না, পুন্ড্রবর্ধন আগেই বললাম না, পাহাড়পুর হবে না, সোনারগাঁও হবে না, তাহলে কোনটা হবে? পুন্ড্রবর্ধন। কারণ কি? এটা সবচেয়ে প্রাচীন জনপদ, যেহেতু এটা সবচেয়ে প্রাচীন জনপদ, সবচেয়ে প্রাচীন জনপদ তার মানে প্রাচীন বসতি। পুন্ড্রবর্ধন, যেটা বগুড়া জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত? বগুড়া জেলায় অবস্থিত। বগুড়া জেলায় অবস্থিত। কোন জেলায়? বগুড়া জেলায়। বগুড়া জেলায়, বগুড়া জেলায়। ওকে, তাহলে আমাকে একটু বলেন তো 6 নাম্বার অ্যান্সারটা কি হবে? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি, বাংলাদেশ সবচেয়ে প্রাচীন বসতি, উত্তরটা কি হবে? সবাই একটু কমেন্টে লিখে দেন, সবাই একটু কমেন্টে লিখে দেন। খ। এই আরেকটা কথা আপনাদেরকে বলি, মূল্যবান কথা, আপনারা অপশন এই খ ম এইগুলো লিখবেন না। কারণ কি জানেন? তাহলে আপনাদের শিক্ষাটা কম হবে। আপনারা সরাসরি শব্দটা লিখবেন, যেমন পুনর্বর্ধন, এই শব্দটাই আপনারা লিখবেন, তাহলে আপনাদের মেমোরিতে বেশি সেভ হবে, বেশি সময়ের জন্য সেভ হবে। ক্লিয়ার? অনেকে সঠিক উত্তর দিয়েছেন। রেশমা, নিপা, সাবিনা, আফিয়াত, নিয়াজ আহমেদ, মাহফুজা খানম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করতেছেন তাদের প্রস্তুতি ইনশাআল্লাহ খুব সুন্দর হবে, আশা করি তাদের প্রস্তুতি অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটু দেখি তো, এই যে এগুলোর নাম কি আমরা বলতে পারি? বলেন তো, কুমিল্লার ময়নামতি কোন জেলায় অবস্থিত? উত্তরটা হচ্ছে কুমিল্লা। উত্তরটা কি বলেন? কুমিল্লা। একটু জেলাগুলোর নাম আমরা বলে দেই, লিখে নেন। পুন্ড্রবর্ধন, এটা হলো বগুড়াতে অবস্থিত, বগুড়া, বগুড়া জেলা। পাহাড়পুর, এটা কোন জেলায় অবস্থিত? এটা হলো নওগাঁ জেলায় অবস্থিত, পাহাড়পুর। সোমপুর বিহার আছে এখানে। আর সোনারগাঁও, এটা নারায়ণগঞ্জে অবস্থিত। সোনারগাঁও, নারায়ণগঞ্জ। মনে রাখবেন, সোনারগাঁওর পূর্ব নাম, সোনারগাঁও এর পূর্ব নাম, পূর্ব নাম সুবর্ণ গ্রাম, সুবর্ণ গ্রাম। চন্দ্রা বাস স্ট্যান্ডে একটা মসজিদ আছে, সুবর্ণ মসজিদ, তাই না? আপনারা যারা ঢাকা যাতায়াত করেন চন্দ্রা দিয়ে, মানে দেখবেন সুবর্ণ মসজিদ। আমাদের সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণ গ্রাম। ঈসা খা, 12 ভূঁইয়াদের একজন ঈসা খা, তার স্ত্রী সোনা বিবির নাম অনুযায়ী সোনারগাঁও নামকরণ করা হয়। এর আগে সোনারগাঁয়ের নাম ছিল সুবর্ণগ্রাম, সুবর্ণগ্রাম থেকে হয়ে গেছে সোনারগাঁও। বুঝে গেছে? ক্লিয়ার? অতিরিক্ত তথ্য দিয়ে দিলাম, এই তথ্যগুলো লিখবেন অথবা স্ক্রিনশট দিবেন, লিখবেন অথবা স্ক্রিনশট দিবেন। বুঝে গেছে? হ্যাঁ, শেষ মুহূর্তে আরেকটু আপনারা শেয়ার করতে পারেন, এতটুকু অন্তত আমি আশা করি। বুঝে গেছে? সবাই যেন দেখার সুযোগ পায়, সবাই যেন পরীক্ষা ভালো দিতে পারে, এই সুযোগটা দয়া করে, দয়া করে আপনারা করে দিবেন। ওকে,
ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা আরেকটু অন্য প্রশ্নে চলে যাই। আমাদের 8 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার প্রথম রাজা কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম রাজা কাকে বলা হয়? সম্রাট অশোক হবে না, তিনি ছিলেন মৌর্য যুগের শ্রেষ্ঠ, তিনি ছিলেন মৌর্য যুগের শ্রেষ্ঠ, মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসক, মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসক, মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক। মেঘদা এটা কোনো গুরুত্বপূর্ণ নামই নয়, এটা আনইম্পর্টেন্ট শব্দ। ধর্মপাল উনি ছিলেন পাল যুগের শ্রেষ্ঠ শাসক, পাল যুগের শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক। ওকে, তাহলে বাকি রইল কি? শশাঙ্ক, এটাই সঠিক উত্তর। শশাঙ্ক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম রাজা বলা হয় তাকে, শশাঙ্ক অবিভক্ত বাংলার শ্রেষ্ঠ রাজা বলা হয় তাকে, এবং তিনি বাংলার প্রথম স্বাধীন নরপতি। উত্তরটা হবে শশাঙ্ক, উত্তর হবে শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন, বাংলার প্রথম স্বাধীন নরপতি, তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নরপতি, বাংলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক, উত্তর হবে রাজা শশাঙ্ক। রত্না, জুলি, সুমি, থ্যাংক ইউ। শশাঙ্ক সম্পর্কে আরেকটু তথ্য দেই। শশাঙ্ক সম্পর্কে, এই শশাঙ্কের কয়েকটা উপাধি ছিল, আমরা একটু দেখি। উপাধি, শশাঙ্কের উপাধি, শশাঙ্কের উপাধি, শশাঙ্কের উপাধি। একটা উপাধি ছিল মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ। আরেকটা উপাধি ছিল মহাসামন্ত, মহাসামন্ত। আরেকটা গুরুত্বপূর্ণ উপাধি ছিল গৌরেশ্বর, তিনি স্বাধীন গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন বলে তাকে গৌরেশ্বর উপাধি দেওয়া হয়, গৌরেশ্বর, বুঝে গেছে? গৌরেশ্বর। এই তিনটা, আরো কয়েকটা উপাধি ছিল, তার মধ্যে 3টা উপাধি গুরুত্বপূর্ণ, সেটা মহারাজা ধীরাজ, মহাসামন্ত এবং গৌরেশ্বর, গৌরেশ্বর, বুঝে গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আমাদের চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে, আমরা পারবো ইনশাল্লাহ। এইবার ইনশাল্লাহ আমাদের একটা চাকরি হবে ইনশাল্লাহ। সকল হতাশা দূরে ফেলে দেন, এই বছর ইনশাল্লাহ চাকরি হবে ইনশাআল্লাহ। আজকের যে ব্যাখ্যাটা হচ্ছে এগুলো থেকে কমন পড়বে। সবাই বলেন আমিন, আমিন। যারা আমিন বলবেন তাদের চাকরি হবে ইনশাআল্লাহ, বুঝে গেছে? ওকে, ওকে, ক্লিয়ার? এরপরের প্রশ্নে আমরা চলে যাই, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। সেটা হলো 9, সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? আচ্ছা, এই সেন বংশের রাজাদের তালিকা মনে রাখার একটা কৌশল আছে। সেটা হলো, আমি বলেছিলাম যে সাহেবি-বল, সাহেবি-বল, সাথে সামন্ত সেন, তার মানে প্রতিষ্ঠাতা তিনি, সামন্ত সেন। হেতে হেমন্ত সেন, বিতে বিজয় সেন, লতে লক্ষণ সেন, লক্ষণ সেন। সামন্ত সেন প্রতিষ্ঠাতা, কিন্তু হেমন্ত সেন প্রথম রাজা, হেমন্ত সেনকে প্রথম রাজা। বিজয় সেন শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ রাজা। আর এই যে লক্ষণ সেন শেষ রাজা, কিন্তু এই লক্ষণ সেনের পরেও কিছু শাসক ছড়িয়ে ছিটিয়ে ছিল, ছড়িয়ে ছিটিয়ে কিছু শাসক ছিল। এদের মধ্যে সর্বশেষ কেশব সেন, এই যে দেখতেছেন আপনারা কেশব সেন, তিনি ছিলেন সর্বশেষ রাজা বা শেষ শাসক, সর্বশেষ রাজা বা শেষ শাসক কেশব সেন। এই কেশব সেন হচ্ছে সর্বশেষ রাজা বা শাসক। তারপরে আর সেন সাম্রাজ্য টিকে নাই, চলে গেছে মুসলমানদের হাতে, কি সুলতানিদের হাতে চলে গেছে, বুঝা গেছে? মুসলিম শাসন আমল শুরু হয়েছে। তাহলে এটা লক্ষণ সেন হবে না, এটা হবে কেশব সেন। সর্বশেষ শাসক তিনি ছিলেন কেশব সেন, লক্ষণ সেন হবে না।
লক্ষণ সেন শেষ রাজা, শেষের দিকে রাজা ছিলেন, বাট এরপরেও একজন শাসক ছড়িয়ে ছিটে কোন রকম খড়কুটি ধরে ছিলেন, তার নাম হচ্ছে কেশব সেন। এটা 41তম বিশেষ পরীক্ষা এসেছিল, 41তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটা সঠিক উত্তর হবে কেশব সেন। সেন সাম্রাজ্যের সর্বশেষ রাজার নাম হচ্ছে কেশব সেন। সেন সাম্রাজ্যের সর্বশেষ রাজার নাম কি? কেশব সেন। এটা উত্তর হবে। কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন, হেমন্ত সেন প্রথম রাজা, বিজয় সেন শ্রেষ্ঠ রাজা। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাকে এইটার একটু উত্তর দেন, একটু বলেন, নাম উল্লেখ করবেন, অপশন বলবেন না। সেন সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন? সেন সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন একটু বলেন, নাম বলবেন। আতিকা কেশব সেন, ধন্যবাদ। স্মৃতি কেশব সেন, তুলি কেশব সেন। নাম লিখলে প্রস্তুতি হয়ে যাবে। মনে করবেন আপনি লিখতেছেন, পড়ার পরে যেমন লিখতে হয়, লিখলে বেশি মনে থাকে, ওরকম নাম লিখলেও বেশি মনে থাকবে। আর অপশন যদি দেন ওটা মনে থাকবে না। অপশন কোনো উত্তর না, নামটাই উত্তর আপনার জন্য এই মুহূর্তে। ওকে, তাহলে আমরা চলে যাই 10 নম্বর প্রশ্নে। 10, মাৎসান্যায় এর সময়কাল নির্দেশ করো। মাৎসান্যায় মানে অরাজকতার যুগ। মাৎসান্যায় মানে কি বলেন? অরাজকতার যুগ। অরাজকতা, অরাজকতার যুগ মানে হলো যে যুগে আইনের শাসন ছিল না। আইনের শাসন ছিল না, আইনের শাসন ছিল না, মানে জুরজার মুল্লুকতার, কোন আইনের শাসন ছিল না, আইনের ভিত্তি ছিল না, চেইন অফ কমান্ড ছিল না, যে যার মতে যাকে ইচ্ছা তাকে শোষণ করে নির্যাতন করত। এটা ছিল মাৎসান্যায় যুগ। এটা ছিল কি? মাৎসান্যায় যুগ। সপ্তম থেকে অষ্টম 100 বছর, কত বছর? 100 বছর ছিল মাৎসান্যায় যুগ। 100 বছর ছিল মাৎসান্যায় যুগ। তাহলে পঞ্চম ষষ্ঠ হবে না, ষষ্ঠ সপ্তম হবে না, সপ্তম অষ্টম এটাই হবে, এটাও হবে না। তাহলে একটু নোট লেখেন যে সপ্তম থেকে অষ্টম শতক 100 বছর ছিল মাৎসান্যায় যুগ। সপ্তম থেকে অষ্টম শতক 100 বছর ছিল মাৎসান্যায় যুগ। 100 বছর ছিল কি বলেন? মাৎসান্যায় যুগ। সপ্তম থেকে অষ্টম শতক 100 বছর ছিল মাৎসান্যায় যুগ। কত বছর? তাহলে আমাকে আরেকটা কমেন্ট করেন যে মাৎসান্যায় যুগের স্থায়িত্ব কত বছর ছিল? কত বছর ছিল মাৎসান্যায় যুগের স্থায়িত্ব? কত বছর ছিল? 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর? কত বছর ছিল? আমি অপশন দিব না, অপশন দিলে আপনারা অপশন লেখেন, ওটাতে আপনাদের ভালো হয় না। বুঝে গেছে? কত বছর ছিল এটা উল্লেখ করেন, কত বছর? মাৎসান্যায় যুগকে আমরা অন্ধকার যুগও বলতে পারি। বাংলা সাহিত্যের যেরকম অন্ধকার যুগ আছে না, এরকম ইতিহাসের অন্ধকার যুগ আছে, সেটা হলো মাৎসান্যায় যুগ। এখানে প্রকৃত কোনো শাসকই ছিল না, এজন্য মাৎসান্যায় যুগের শাসক কে ছিলেন ইতিহাসে কিন্তু খুঁজে পাওয়া যায় না। বুঝে গেছে? আমার কথা বুঝতে পেরেছেন? মাৎসান্যায় যুগের শাসক ইতিহাসের মধ্যে খুঁজে পাওয়া যায় না কে ছিলেন। পাল যুগের শাসক আছে, সেন যুগের আছে, মুঘল আমলের আছে, কিন্তু মাৎসান্যায় যুগের নাই, কারণ ওটা ছিল অন্ধকার যুগ, চেইন অফ কমান্ড ছিল না। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টগুলো আমি পড়বো। হ্যাঁ, কমেন্ট করেছেন মঞ্জুরা, পুলক, মেঘলা, সুমাইয়া, জান্নাতুন নিসা, লাবণী, লতা, পুলক, মুক্তা, রুদ্রময়। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের প্রশ্ন চলে যাই আমরা। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? আমরা মজার একটা টেকনিক দেখি। আমি সবসময় এমন ভাবে ব্যাখ্যা করি যাতে আপনার সবগুলো প্রশ্নের উত্তর আপনি সমাধান দিতে পারেন। আমরা একটা টেকনিক লিখি, দেখি, দেখেন, সাম্রাজ্য হবে, প্রতিষ্ঠাতাকে সেটাও হবে, সেটাও হবে। আচ্ছা, আমি একটা লিখবো এবার, দেখেন, লিখলাম মগা, মগা, মগা জিএম, মগা জিএম পাশে, মগা জিএম পাশে। দেখেন, আমার টেকনিক বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না, এটা আমার কাছেই পাবেন শুধু। মগা মানে মৌর্য যুগ, তাহলে ইতিহাসের প্রথম যুগটা মৌর্য যুগ। গা মানে গুপ্ত যুগ, গা মানে গুপ্ত যুগ। জি মানে হচ্ছে এটা স্বাধীন গৌর রাজ্য, গৌর, স্বাধীন গৌর রাজ্য। আবার মা মানে মাৎসান্যায় যুগ, একটু আগে বললাম যে এখানে প্রকৃত কোনো শাসক ছিল না। পা মানে পাল যুগ,
পা মানে পাল যুগ, আর সে মানে সেন যুগ। দেখেন একটার প্রতিষ্ঠাতা আসছে, কিন্তু আমরা সবগুলোর প্রতিষ্ঠাতা জানবো। তাহলে মৌর্য যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত, যেহেতু মৌর্য যুগের তিনি শাসক, তাহলে মৌর্যটা যুগ হবে মৌর্য। আর গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত। দেখেন এখানে কিন্তু আপনারা ভুল করবেন আমি জানি, কিন্তু বুঝার বিষয় আছে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, আর গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এখানে প্রথম আছে, এর নামের আগে কিন্তু প্রথম নাই, বুঝে গেছে? আর স্বাধীন গৌর রাজ্যের প্রতিষ্ঠাতা শশাঙ্ক। শশাঙ্ক মাৎস্যান্য় যুগের কোনো প্রতিষ্ঠাতাও নেই, কোনো রাজাও নেই, কোনো শাসকও নেই, কোনো কিছুই নেই। পাল যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, গোপাল। আর সেন যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। আচ্ছা, তাহলে আমার এবার উত্তরটা বলেন তো, আমার উত্তরটা কি হবে? 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে আমাকে বলেন। অনেকে কমেন্ট করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটাও একটু নোট করে নেন। মগাজিয়াম পাশে সকল সাম্রাজ্য, প্রাচীন সাম্রাজ্য, প্রাচীন যে সকল সাম্রাজ্য আছে সব সাম্রাজ্য বলে দিলাম। মগাজিয়াম পাশে মৌর্য, গুপ্ত, গৌর, মাৎস্যান্য়, পাল, সেন। একটু আমাকে বলেন, একটু আমাকে এই জিনিসটা একটু লিখে দেন, কমেন্টে একটু লেখেন প্রাচীন সাম্রাজ্য মনে রাখার কৌশল। প্রাচীন সাম্রাজ্য মনে রাখার কৌশল, প্রাচীন সাম্রাজ্য মনে রাখার কৌশলটা একটু আমাকে কমেন্টে লিখে দেন। প্রাচীন সাম্রাজ্য মনে রাখার কৌশলটা একটু আমাকে কমেন্টে লিখে দেন প্লিজ, আমি এটা পড়বো একটু। ইয়েস শারমিন সবার আগে কমেন্ট করছেন, শারমিন মগাজিয়াম পাশে, একটু স্পেস দিয়ে দিয়ে লিখেন। সিফাত এই কি প্রশ্ন করছে, সরকারি নোট কার স্বাক্ষর থেকে? সরকারি নোটের আলোচনা তো এখন হচ্ছে না। কৌশলটা প্রাচীন সাম্রাজ্য মনে রাখার কৌশল, পুলক লিখেছেন মগাজিয়াম পাশে, থ্যাংক ইউ। আফরুজা মগাজিয়াম পাশে, থ্যাংক ইউ। সুব্রত মগাজিয়াম পাশে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই লিখছেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, এরপর আমরা দেখি 12 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন বাংলার হরিকেল, যেটা পারবেন রিপিট কোশ্চেন, রিপিট, এটা আপনি বলেন, অ্যান্সার করেন। আমি এটা বলবো না, অ্যান্সার করেন। 12 নম্বরটা অ্যান্সার করেন। প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা, হরিকেল আগেও ছিল, হরিকেল কি হবে বলেন তো ভাইয়া, একটু বলে দেন, একটু বলেন। অনেকেই কমেন্ট করতেছেন মগাজিয়াম পাশে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবার 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা বলেন। 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু বলেন। বারো নম্বর প্রশ্নের উত্তরটা পারবেন, এক ঘটও লিখবেন না। চট্টগ্রাম, রাইট রাইট রাইট, চট্টগ্রাম। কারণ আমরা জানি হরিকেল, অনেকে অ্যান্সার করেছেন হরিকেল, 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 কেল ল আছে না, তাহলে সিলেট, সিলেটের সাথে সবসময় চট্টগ্রাম হবে। সিলেট আর চট্টগ্রাম এক সময় একই বিভাগে ছিল, সিলেট চট্টগ্রাম, তাহলে উত্তর কি হবে? সিলেট চট্টগ্রাম। উত্তর কি হবে? সিলেট চট্টগ্রাম। ভেরি গুড, বেশি সময় নেব না। অনেকে কমেন্ট করেছেন, হামিদুল, উম্মে কুলসুম, জুই, কাদের, সুহেলি, ফারজানা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। নেক্সট প্রশ্নে চলে যাব। 13 নম্বর প্রশ্ন, মহাস্থবির শিলভদ্র কোন বিহারের আচার্য ছিলেন? এটা হবে নালন্দা বিহারের আচার্য ছিলেন। নালন্দা বিহারের আচার্য ছিলেন। এটা ভারতবর্ষের সবচেয়ে অন্যতম প্রাচীন বিহার, এবং এটা
পৃথিবীর অন্যতম প্রাচীন একটা বিশ্ববিদ্যালয়। বুঝে গেছে? ওকে, ওকে, এই নালন্দা বিহারটা কোথায় অবস্থিত এটা আপনাকে একটু জানতে হবে। একটু আপনারা নোট করে নেন, এখানে বেশি নোট হবে না, এখানে বেশি নোট হবে না। সেটা হলো নালন্দা বিহারটা ভারতের বিহার প্রদেশে অবস্থিত। বিহার প্রদেশে অবস্থিত নালন্দা বিহার ভারতের বিহার প্রদেশে অবস্থিত। এবং বিহার মানে হচ্ছে বিহার, এই নালন্দা বিহার মানে বিহার হলো প্রাচীন কালের বিশ্ববিদ্যালয়। প্রাচীন কালের বিশ্ববিদ্যালয়, প্রাচীন কালের বিশ্ববিদ্যালয়। বিহার মানে প্রাচীন কালের বিশ্ববিদ্যালয়। বিহার মানে কি বলেন, কি বলেন ভাইয়া? প্রাচীন কালের বিশ্ববিদ্যালয়। বিহার মানে প্রাচীন কালের বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? প্রাচীন কালে বিশ্ববিদ্যালয়গুলো বিহার নামে ডাকা হতো। বিশ্ববিদ্যালয়গুলোকে কি নামে ডাকা হতো? বিহার নাম ডাকা হতো। তাহলে মহাস্তবীর কোন কোন ওকে, তাহলে কোন বিহারে আচার্য ছিলেন? আচার্য ছিলেন নালন্দা বিহার। নালন্দা বিহার, এটা বেশি সময় দিলাম না। অনেকে অ্যান্সার করেছেন বি বললে আমি মানে নেব না, নালন্দাই লিখতে হবে। নালন্দা। ইমাম, ইমরানা, আয়েশা, পিঙ্কি, থ্যাংক ইউ ভেরি মাচ। লাভলি খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা চলে যাই পরের প্রশ্ন 14। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ এর নাম কি? মালদ্বীপ হবে না, মালদ্বীপ তো বাংলাদেশেরই কোনো জনপদ ছিল না। সন্দ্বীপ হবে না, হাতিয়াও হবে না, হবে বরিশাল। হবে কি বলেন? বরিশাল। এই চন্দ্রদ্বীপটা বৃহত্তর যে বরিশাল আছে না, এই বরিশাল জনপদ নিয়ে গঠিত। বরিশালের সাথে পটুয়াখালী আছে না, এখন পটুয়াখালী, বরগুনা, এগুলোও কিন্তু চন্দ্রদ্বীপের অংশ। এগুলোও কিন্তু চন্দ্রদ্বীপের অংশ। ক্লিয়ার? এগুলো চন্দ্রদ্বীপের অংশ। ওকে, আর এই যে বরিশাল, এই বরিশালটার পূর্ব নাম পরীক্ষায় আসে। বরিশালের পূর্ব নাম কি নাম বলেন তো? বরিশালের পূর্ব নাম, এই যে একটা চন্দ্রদ্বীপ, অনেকগুলো পূর্ব নাম আছে দেখেন। চন্দ্রদ্বীপ 1, 2 নম্বরে বাকেরগঞ্জ, ওকে, 3 নম্বরে হচ্ছে বাকলা, এরপরে 4 নম্বরে হচ্ছে কি বলেন? ইসমাইলপুর। চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ, বাকলা, ইসলামপুর। চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর, হ্যাঁ, চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ, বাকলা, ইসমাইলপুর বরিশালের পূর্ব নাম। আর বরিশাল জনপদটা বাংলাদেশের কোন দিকে অবস্থিত একটু বলবেন আমাকে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে অবস্থিত বলেন তো? চন্দ্রদ্বীপ কোন দিকে অবস্থিত এটা একটু বলবেন আমাকে। কোন দিকে অবস্থিত একটু বলবেন প্লিজ, একটু আমাকে বলবেন। ওকে, কোন দিকে অবস্থিত এটা একটু বলবেন আমাকে। আমি পড়াইছি আগে, কোন দিকে অবস্থিত বলেন? কোন দিকে বলেন তো একটু ভাইয়া, একটু বলেন দ্রুত। আর আজকের ক্লাসটা আমি আশা করি সবাই নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন, তাহলে অনেক উপকার হবে। কারণ এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় ব্যাখ্যা সহ। ওকে, কোন দিকে বলেন তো? দক্ষিণ, রাইট। এই দেবী, দাস, হাসনাইন, সালমা, আতিকা ইবনাত, ফারজানা, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর সঠিক। এবার আমরা চলে যাই পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন চলে যাই। 15 নম্বর প্রশ্ন, সেটা হলো চীনা পরিব্রাজক হিয়েনসাং এর শিক্ষাগুরু কে ছিলেন? চীনা পরিব্রাজক হিয়েনসাং এর শিক্ষাগুরু কে ছিলেন? উত্তর হচ্ছে শিলভদ্র। উত্তর কি হবে? শিলভদ্র। অতীশ দীপঙ্কর হবে না,
মাহুয়ান মেগাস্তিনিস নিজেই তো পর্যটক ছিলেন, বুঝে গেছে? উত্তর হবে শিলভদ্র। এখানে আমি এই প্রশ্নে বেশি সময় নেব না, একটু আমাকে বলবেন চীনা পরিব্রাজক হিয়েনসাং এর শিক্ষাগুরু কে ছিলেন? একটু দয়া করে দ্রুত লিখে নেন, শিলভদ্র। শিলভদ্র স্যার মোরা কমেন্ট করি এমনি দেখেন না ইমরান। আচ্ছা থ্যাংক ইউ, দেখবো ভাই, এত কমেন্ট দ্রুত ছাড়িয়ে যায় সব, দেখার তো আসলে ওইভাবে মানে চেষ্টা করি কিন্তু ওইভাবে তো দেখতে পারি না। আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বুঝে গেছে? ওকে, এনায়েত শিলভদ্র। ওকে আচ্ছা, আর এই যে হিয়েনসাং কোন দেশ থেকে আসছেন বলেন তো আমাকে? হিয়েনসাং কোন দেশের নাগরিক একটু বলেন আমাকে, এটা কমেন্ট করেন। কোন দেশের নাগরিক? হিয়েনসাং কোন দেশের নাগরিক একটু কমেন্ট করেন। হিয়েনসাং কোন দেশের নাগরিক একটু কমেন্ট করেন তো আমাকে ভাইয়া। হিয়েনসাং কোন দেশের নাগরিক বলেন? হিয়েনসাং কোন দেশের নাগরিক একটু বলেন ভাইয়া, দ্রুত বলেন। চীন, রাইট। চীন থেকে দুইজন পর্যটক আসছে, একটা হচ্ছে হিয়েনসাং আর একটা কি বলেন? ফাহিয়েন। আরেকটা হচ্ছে ফাহিয়েন, আরেকটা হচ্ছে ফাহিয়েন। ফাহিয়েন, হিয়েনসাং আর ফাহিয়েন, হিয়েনসাং আর ফাহিয়েন। থ্যাংক ইউ। চীন চীন চীন। হ্যাঁ, কি বেগম, ইমরানা বেগম, চুরাবালি, মনিকা, তুলি, নাফিস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্ন চলে যাই। 16, রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ নিয়ে কি অঞ্চল গঠিত বলেন তো? প্রাচীন কি অঞ্চল গঠিত বলেন তো ভাইয়া, একটু বলেন। সেটা হলো কি? পলল সমভূমি হবে না, মহাস্থানগড় হবে না, এটা পুন্ড্র, মহাস্থানগড় পুন্ড্র। উত্তরবঙ্গ হবে না, উত্তরবঙ্গ নামে কোনো জনপদ নাই, তাহলে উত্তর হচ্ছে বরেন্দ্রভূমি। উত্তর বরেন্দ্রভূমি। ক্লিয়ার? মিশরের কে বলছে? হাওলাদার না, চীনের। মিশরের তো মুসলমান হবে, ওনার নাম কি? হিয়েনসাং, ফাহিয়েন, এগুলো নামটাই তো হিন্দু কি মুসলমান না, তাহলে ওটা কি হবে? চীন হবে। চীন বরেন্দ্রভূমি। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? ওকে বরেন্দ্রভূমি। জারা, মেহজাবিন, ফারজানা, আলিয়া, তুলি, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে পরের প্রশ্ন চলে যাই আমরা। প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান নাম কি? প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান নাম কি? গৌর হবে না, এটা হবে না। গৌর মানে চাপাই নবাবগঞ্জ। গৌর মানে কি ভাইয়া বলেন তো? চাপাই নবাবগঞ্জ। ময়নামতি মানে কি বলেন তো ভাইয়া? কুমিল্লা। ময়নামতি মানে কুমিল্লা। ওকে, মহাস্থানগড় মানে কি? বগুড়া। তাহলে এইটারই পুণ্ড্রনগর, এটার নাম কি? পুণ্ড্রনগর। মহাস্থানগড় মানে কি? পুণ্ড্র মানে পুণ্ড্রনগর, সবচেয়ে প্রাচীন জনপদ। আর পাটালিপুত্র এটা হবে না, এটা বিহার প্রদেশে অবস্থিত। বিহারে মৌর্য যুগের রাজধানী ছিল পাটালিপুত্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? মহাস্থানগড়। পুণ্ড্রনগর সবচেয়ে প্রাচীন জনপদ। অনেকে অ্যান্সার করেছেন। আব্দুল্লাহ, শাপলা, নীল প্রজাপতি, আলেয়া। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার করে ফেলেছেন, ধন্যবাদ। ওকে, আমার জেলা মুক্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার জেলায় বিখ্যাত অনেক মানুষ আছে, তাই না? ওকে স্যার, আমার কমেন্ট পড়ে, হ্যাঁ কে বলেছে? ফারজানা। হ্যাঁ, ফারজানা এরপরে কমেন্ট করবেন, অবশ্যই পড়বো। ফারজানা, লাভলি, মেঘবালিকা, ফারজানা ইয়াসমিন, মহাস্থানগড়, থ্যাংক ইউ ভেরি মাচ ফারজানা। শ্যামলী আহমেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপরে
18 নম্বর, মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহাস্থানগড়ের নাম কি ছিল? এই যে আগেরটার সাথে কিন্তু মিল আছে, বলেন তো ভাইয়া কি হবে? বলেন তো কি হবে এটার অ্যান্সার? আগেরটা যদি বুঝে থাকেন এবার অ্যান্সার কি হবে বলেন তো? কি হবে বলেন তো? মহাস্থান, এটা তো হয় নাই। কর্ণ সুবর্ণ হবে না, এটা মুর্শিদাবাদে অবস্থিত কর্ণ সুবর্ণ। হ্যাঁ, ওকে। রামাবতী হবে না, তাহলে উত্তর হবে পুণ্ড্রনগর। উত্তর হবে পুণ্ড্রনগর। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ ছিল পুণ্ড্রনগর। এটা হচ্ছে প্রাচীন নগরী, বগুড়া জেলায় অবস্থিত। কোথায়? বগুড়া জেলায় অবস্থিত। কোথায়? বগুড়া জেলায়। বগুড়া জেলায় অবস্থিত। বুঝে গেছে? বগুড়া জেলায় অবস্থিত। ওকে, এই যে একটু দেখি তো আমরা, মহাস্থান এটা তো কোনো অপশনই হয় নাই। কর্ণ সুবর্ণ এটা মুর্শিদাবাদে অবস্থিত। মুর্শিদাবাদে অবস্থিত। মুর্শিদাবাদে অবস্থিত। আর রামাবতী এটা সম্ভবত নদিয়া জেলায় অবস্থিত। বুঝা গেছে? রামাবতী। রামাবতী ওকে, নওগাঁ জেলাতে অবস্থিত রামাবতী। এটা পালদের সময় রাজধানী ছিল রামাবতী। নওগাঁতে অবস্থিত। নওগাঁ, বুঝা গেছে? নওগাঁতে অবস্থিত রামাবতী। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া বলেন তো? ক্লিয়ার? ওকে, আমরা শেষের দিকে আসি, তো আরেকটু মনোযোগ দেন। ওকে ওকে, এরপরে আমরা একটু দেখি 19 নম্বর প্রশ্ন। কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ফাহিয়েন, ইনি সোনারগাঁও আসেন নাই। মার্কো আসেন নাই। হিয়েনসাং আসেন নাই। তবে এই যে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। ইনি সোনারগাঁও এসেছিলেন। সোনারগাঁও আসেন। সালটা ইম্পর্টেন্ট আর শাসক ইম্পর্টেন্ট। সাল আর শাসক। সালটা হচ্ছে 1345 সালে এসেছিলেন, 46 পর্যন্ত থেকেছেন। 1345-46 দুইটাই রাইট। আর তখন শাসক ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান। বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান। তাহলে সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা 1345 সালে ফখরুদ্দিন মোবারক শাহর আমলে, এবং ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। বাংলার প্রথম স্বাধীন সুলতান। বাংলার প্রথম স্বাধীন সুলতান। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন তো একটু। ওকে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলেন, বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? একটু জটপট কমেন্ট করে, জটপট। ওকে, বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? ফখরুদ্দিন মোবারক শাহ। ইতি আক্তার, থ্যাংক ইউ। ফখরুদ্দিন মোবারক শাহ, মজুমদার, নিপা মজুমদার, মনিরুল। ইবনে বতুতা হবে না, মনিরুল। ফখরুদ্দিন মোবারক শাহ হবে। ফখরুদ্দিন মোবারক শাহ হবে। ওকে, পরের প্রশ্ন আমাদের 20। দেখেন, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে? কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে? আচ্ছা, আমরা একটু দেখবো যে বাঙালি জাতিটার গড়ে উঠলো কিভাবে।
বাঙালি জাতিকে প্রথমে দুই অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে অনার্য, আরেকটা হচ্ছে আর্য। এই অনার্য জাতি গোষ্ঠীকে আবার 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে। দেখেন, নো, এনো, নো, ডি এ, নো ডে, এম। বুঝে গেছে? তাহলে এন, এন মানে হচ্ছে নেগ্রিটু, নেগ্রিটু দেখা যাচ্ছে কিনা নিচে। ও মানে অস্ট্রিক, ও মানে অস্ট্রিক। আর ডি মানে দ্রাবিড়, দ্রাবিড়, দ্রাবিড়। আর মঙ্গোলীয়, এম মানে মঙ্গোলীয়, বা এটার আরেক নাম হচ্ছে ভোটচেনীয়, ভোটচেনীয়, ভোটচেনীয়। আচ্ছা, এই যে বাঙালি জাতি গোষ্ঠীটা মেইনলি তৈরি হয়েছে এই অস্ট্রিক থেকে, এবং বাংলা ভাষাটাও সৃষ্টি হয়েছে মূলত অস্ট্রিক নরগোষ্ঠী থেকে। এদের থেকেই মূলত বাঙালি জনগোষ্ঠীটা এবং বাংলা ভাষাটা সৃষ্টি হয়েছে। বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? তাহলে উত্তর কোনটা হবে? এই যে অস্ট্রিক হবে, উত্তর হবে অস্ট্রিক। বাংলা ভাষা এবং বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে, অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। ক্লিয়ার? ক্লাসটা কেমন লাগলো একটু সবাই বলবেন। 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা ক্লাসটা শেষ করব। কেমন লাগলো সবাই একটু একটা কমেন্ট করেন তো, ক্লাসটা কেমন লাগলো। এইভাবে ব্যাখ্যা সহ প্রশ্ন পড়লে আমরা কিন্তু সবচেয়ে বেশি নম্বর কমন পাবো এবং আমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে। এবং শেষবারের মতো বলে দিচ্ছি, যারা আমাদের বইটা সংগ্রহ করে পড়বেন, সুন্দর করে গোছানো তো দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে, বিসিএস, প্রাইমারি এবং অন্যান্য সকল চাকরির পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। এগুলো রিভিশন করলে আপনাদের ইনশাআল্লাহ প্রশ্ন কমন থাকবে। বুঝে গেছে? কেমন লাগলো একটু বলেন তো ভাইয়া, একটু কেমন লাগলো বলে দেন। অসাধারণ, অনরং তুষু, রিমু, অনেক ভালো স্যার, আলহামদুলিল্লাহ। নিয়মিত এরকম ক্লাস হবে ইনশাআল্লাহ। বুঝে গেছে? ওকে, আগামী দিন আমরা প্রাইমারি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই যে প্রাচীন জনপদের এবং ভাষা গোষ্ঠী থেকে প্রাইমারি যে প্রশ্নগুলো আসছে আলোচনা করব। আজকে তো সব বিসিএস গেল, তাই না? 36, 28 বিসিএস এসেছিল। আগামী দিন আরো নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।